বন্দুকের ট্রিগার থেকে হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র কোনোভাবে শর্ত ভাঙলে আবারও প্রতিরক্ষামূলক হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন। যদিও ইরান ও লেবাননের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো হামলা চালাবে না বলে নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান, কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি মানলেও লেবাননে হামলা বন্ধ হবে না বলে জানিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে আমেরিকা ইরান যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে মিশর, ইরাক, অস্ট্রেলিয়া, জাপান সহ জাতিসংঘ। যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাসে মেতেছে সাধারণ ইরানিরা। বিজয় মিছিল হয়েছে ইরাকের রাজধানী বাগদাদেও। আর সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে এরই মধ্যে বিশ্ববাজারে প্রায় 15% কমেছে তেলের দাম। বাড়তে শুরু করেছে শেয়ারের দরও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন হলেও তার কোনো প্রভাব পড়েনি দেশের বাজারে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছে পাম্প ও ফিলিং স্টেশনগুলো। আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের তেল সংগ্রহ করতে হচ্ছে। অভিযোগ আছে প্রভাব খাটিয়ে লাইন ছাড়াই অতিরিক্ত তেল সংগ্রহের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় 16%। ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $94.59। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে নেই তেমন কোনো সুখবর। বেশিরভাগ স্টেশন বন্ধ থাকলেও কিছু স্টেশনে সীমিত পরিসরে দেয়া হচ্ছে তেল। এসব স্টেশনে গেল 1 মাসের ধারাবাহিকতায় আজও দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। ভোগান্তির কথা তুলে ধরেন ভোক্তারা। তেলের যে এটা দুর্ভোগ, এটা আসলে কি আমাদের তৈরি না আসলে কি বাস্তবতা এরকম? আমি তো যতদূর জানি যে আমাদের অকটেনার পেট্রোলটা আমাদের বাংলাদেশে এটা রিফাইন করা। জীবনে যা করা না লাগছে তা এখন করা লাগে। জীবনে সবচেয়ে বড় ভোগান্তি এটা। আমি যে একবার 3 ঘন্টা 10টা বাজে আসছি আর অলমোস্ট 12টা বাজে পাচ্ছি তেল। তা আমি কি চাবো যে আবার আমি লাইন দাঁড়াইতে? কি বলবো, বর্তমান সিচুয়েশনের সাথে তাল মিলাই চলতে হচ্ছে। আমরা তো ঘুরতেছি জায়গায় জায়গায় তেলের জন্য, কোনো জায়গায় তো তেল পাইতেছি না। এখন 500 টাকার তেল দিলে একদিন খাবার হয় না, 2 দিনও যায় না। স্টেশনে প্রভাব খাটিয়ে অতিরিক্ত তেল নেয়ার অভিযোগও করেন অনেকে। এই পর্যন্ত আসলাম, এখন বাজে 12টা 11। হ্যাঁ, এখন সংসদের গাড়ি আসছে বলে, তার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা তো 5টা দিয়ে দাঁড়া আছি। সে বললো সিরিয়াল লাগে না। এটা ওই ওনাকে বলেন, আমি তো কিছু করতে পারতেছি না, এটা ম্যানেজমেন্টের লোক আছে। এখন সংসদ সদস্য দেশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করে ঢুকাই দিয়েছি, আমরা মানা করে দিতাম। ওনার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে ভিতরে আমার পাম্পে। পাম্পের লাইন কমানো এবং মজুতদারি নিয়ন্ত্রণে ফুয়েল পাস চালুর পরামর্শ ভোক্তা ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে দেশের 4 কোটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তার সরকার শিক্ষাকে জাতিশ্রেষ্ঠ বিনিয়োগ বিবেচনায় নিয়ে জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানান সংসদ নেতা। এদিকে সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ হয়েছে। এর ফলে দেশে নিষিদ্ধ হয়ে থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন জানিয়েছেন, বিগত 2 সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রকোপ বেড়েছে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মাননীয় সদস্যবৃন্দ, আজ স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার শুরু হয় সংসদের প্রথম বেলার অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদে লিখিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালী 1 আসনের এমপি AM মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপি সরকারের মূল দর্শন হল সব পরিবারের উন্নয়ন করা। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন করবে। এরপর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ বিল পাশের আহ্বান জানালে তা কণ্ঠভোটে পাশ হয়। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিলটি পাশ হওয়ায় দেশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এর আগে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে হামের প্রকোপ নিয়ে সংসদে টিকার মজুদ জানতে চান স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। We have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবির হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডি। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই। যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেনসিটিভ। এখানে সেনসিটিভ আর কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য আসনে বসা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মাননীয় সংসদ সদস্য, উনি সংবিধানের ধারা এবং কার্যপ্রণালীর ধারা সুন্দরভাবে বলেন। তো বিগত 2 দিন ধরে ওনাকে আমি দেখছি যে ওনার আসন যেখানে ছিল সেখান থেকে উনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন। যেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা। যদি না থাকে তাহলে মাননীয় স্পিকার, এই সংসদের রুলস অফ প্রসিডিউর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্পিকার আমলে না নিলেও বিল পাশের সময় নিজ অবস্থানে ফিরে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে হামের প্রকোপ কমছেই না। গুরুতরদের চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে হামের জন্য আলাদা ওয়ার্ড চালুর পর গত 19 দিনে মারা গেছে 6 শিশু। হামে চিকিৎসা নিয়েছে 224 জন। রোগী ভর্তি আছে 70 জন। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 17 শিশু। আইসিইউতে চিকিৎসাধীন আছে 14 শিশু। হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক জানান, অন্য রোগে ভর্তি হওয়া শিশুদের হাম ধরা পড়লেই তাদের আলাদা ওয়ার্ড চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু সর্দি কাশি হলে হাম ভেবে হাসপাতালে ভিড় না করার পরামর্শ চিকিৎসকদের। দেওয়ার পরে আর একদিন ছিল আমার বাচ্চা মারা গেছে। গতকালকে আমি আমার বাচ্চারে দাফন করাতে আবার চলে আসছি রাত্রে। আমার আরেকটা বাচ্চা এখানে, ওরও আইসিইউতে নিছে। ঠান্ডা বেশি হয়ে নিউমোনিয়া হয়েছে, এর জন্য নিয়ে আসি, নিয়ে এসে ভর্তি করছি। ওই দিন রাত্রেই আবার হাম উঠছে। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে হামে আক্রান্ত হয়েছে। ওকে আজকে 2 দিন ধরে হসপিটালে। হামের পরিস্থিতি এখন পর্যন্ত উদ্বেগজনক। হাম তো এখন পর্যন্ত ভর্তি হচ্ছে আমাদের এখানে। অর্থাৎ আমাদের এই শিশু হাসপাতালে এই পর্যন্ত আমরা 224টা হামের বাচ্চা চিকিৎসা করেছি। তার 200 এখন ভর্তি আছে 70টা। আর রোগী যারা আসছেন তাদের মূলত হলো শ্বাসকষ্ট নিয়ে আসে যারা, তারা আমাদের ভর্তি করি। বাকি রোগী তো ভর্তি করি না। যাদের চিকিৎসা প্রয়োজন ভর্তি করে তাদের ভর্তি করার চেষ্টা করি। আর হলো গিয়ে আমাদের 6 জন মারা গেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী 12 মে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল।
আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ইসি সচিব জানান, এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন উপসচিব মনির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বন্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, জামাত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন ১টি আসন। তারিখ হচ্ছে ২১ এপ্রিল, এটা মঙ্গলবার। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ২২ এবং ২৩ তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন ২৬ তারিখ, এটা রোববার, যদি কেউ আপিল করেন তাহলে এটা। আপিল নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল। আপনারা এটা কপিটা দিয়ে দেবো যাতে আপনাদের জন্য নিতে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল আর ভোট গ্রহণ হবে ১২ই মে। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকাল। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম। ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝে নিচ্ছেন কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামাত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। CBC Tiles, swing to luxury. নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। দীর্ঘ 53 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাসা আবারও চাঁদের অভিমুখে মহাকাশচারী পাঠিয়েছে। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানবজাতি আবার সেই রূপালী জগতের কাছাকাছি পৌঁছানোর রোমাঞ্চ অনুভব করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন দীর্ঘ 5 দশক মানুষের চাঁদের মাটি ছোঁয়া হয়নি এবং কেন এখন আবার সেখানে ফিরে যাওয়া জরুরি হয়ে পড়েছে? অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে 1972 সালে শেষবারের মতো মানুষ চাঁদে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কোনো মানুষ সেখানে যায়নি, আর তার পেছনে প্রধান কারণ ছিল ভূরাজনীতি এবং বিশাল খরচ। Space.com-এর তথ্য মতে 60-এর দশকে মহাকাশ জয়ের নেশা ছিল মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার কোল্ড ওয়ারের অংশ। অ্যাপোলো মিশনগুলোর জন্য তখন নাসার বাজেট ছিল আকাশচুম্বী, যা পরবর্তীতে কমানো হয়। চাঁদে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ কাজ হওয়ায় রাজনৈতিক সদিচ্ছার অভাবে নাসা তাদের মনোযোগ পৃথিবীর নিম্ন কক্ষপথ এবং মঙ্গল গ্রহের গবেষণায় সরিয়ে নেয়। এছাড়া ইউরোনিউজে উল্লেখ করা হয়েছে, শুধু চাঁদে যাওয়া নয়, সেখানে গিয়ে টিকে থাকার মতো আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করতেও কয়েক দশক সময়ের প্রয়োজন ছিল। আর্টেমিস 2 মিশন হল নাসার বর্তমান চন্দ্র অভিযানের দ্বিতীয় পর্যায়। এটি মূলত একটি মানববাহী মহাকাশযান যা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনে 4 জন মহাকাশচারী থাকছেন, যারা ওরিয়ন নামক অত্যাধুনিক মহাকাশযানে করে যাত্রা শুরু করেছেন। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী এই মিশনের মূল লক্ষ্য হল মহাকাশযানটির জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং চালনা পদ্ধতির সক্ষমতা পরীক্ষা করা, যাতে ভবিষ্যতে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে সরাসরি চাঁদের মাটিতে মানুষ নামানো সম্ভব হয়। প্রশ্ন ওঠে, এত বছর পর কেন নাসা আবার চাঁদে ফিরে যেতে চাইছে? এর উত্তর পাওয়া যায় ফোর্বস এবং নাসা ব্লগে। এবারের মিশন শুধুমাত্র পতাকা উত্তোলন বা পায়ের ছাপ রেখে আসার জন্য নয়, বরং এবার লক্ষ্য হলো চাঁদে একটি স্থায়ী মানব বসতি বা বেস ক্যাম্প তৈরি করা। বিজ্ঞানীরা এখন চাঁদের দক্ষিণ মেরুতে থাকা বরফের অস্তিত্ব সম্পর্কে জানেন, যা থেকে পানি এবং রকেটের জ্বালানি তৈরি করা সম্ভব। চাঁদে স্থায়ীভাবে বসবাসের এই অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানোর ক্ষেত্রে একটি পরীক্ষাগার হিসেবে কাজ করবে। অর্থাৎ আর্টেমিস মিশন হল গভীর মহাকাশ গবেষণার প্রথম ধাপ।
আর্টেমিস 2 মিশনে প্রথমবার কোনো নারী এবং কৃষ্ণাঙ্গ মহাকাশচারী চাঁদের কক্ষপথে যাচ্ছেন, যা বৈচিত্র্যের দিক থেকেও একটি মাইলফলক। আর্টেমিস মিশন শুধু বিজ্ঞানের উন্নতি নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন এই বিশাল কর্মযজ্ঞের অংশীদার। 53 বছর আগের সেই প্রযুক্তি আর আজকের প্রযুক্তি স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সিরজাপ মিলনায়তনে 2 দিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা অনেক সময় মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রজন্মতরে তা ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি। বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদী উন্নয়ন সমস্যার মতো নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ন ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য